নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভদীপ প্রহর জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের আজকাল পরশু অনুষ্ঠান সন্দীপ শাস্ত্রীর অনুষ্ঠান। অনেক কথা বলার প্রয়োজন হয় না। সন্দীপ ওর কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে জ্যোতিষশাস্ত্রটা কতটা অথেন্টিক এবং জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা প্রত্যেকটা মানুষের জীবনে কতটা জরুরি। সন্দীপ এখনকার প্রজন্মের প্রতিনিধি বলা যেতে পারে এবং ও জ্যোতিষশাস্ত্রটিকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং সঠিক অর্থে একটা কথা তো আমরা বলি যে পড়াশুনোর কোনো বিকল্প নেই। তাই জ্যোতিষশাস্ত্র নিয়ে যে পড়াশুনোটা সন্দীপ করতে পেরেছে, সত্যি আমার মনে হয় আমরা অনেক বেশি লাভবান যারা সন্দীপের কাছে আসি এবং ওর কাছ থেকে পরামর্শ নিয়ে জীবনটাকে গড়ে তুলি। অনেক অনেক স্বাগত। আমি ভীষণ বিশ্বাস করি সন্দীপ, পড়াশুনোর কোনো বিকল্প নেই। একদমই না, আমাদের এখনও পড়তে হয়। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। এবং আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি বা যে সাবজেক্টটা নিয়ে তোমার সামনে বসে আছি, এই সাবজেক্টটা হচ্ছে এতটাই অতল সমুদ্র, আমার জীবনের শেষ দিন পর্যন্ত পড়লেও শেষ হবে না। একদমই। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই প্রোগ্রামটা যেদিন আমি শুরু করি সিটিভিএনের পর্দায় প্রথম দিন থেকে 2012 সালে, তখন থেকে একটা মোটিভ ছিল, সেটা হচ্ছে মানুষকে সচেতন করা। কে আমার কাছে এলো কে এলো না সেটা তো পরের বিষয়, কারণ অনেকের ক্ষেত্রে সম্ভব হয়, অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু সেক্ষেত্রে সচেতনতাটা ভীষণ দরকার। যেমন বর্তমান সময় একেবারেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, তার মানে এখন কিন্তু বাবা মারা প্রিপেয়ার হচ্ছে নেক্সট স্টেপের জন্য। এবারে তুমি দেখো আমাদের বিশ্বের দরবারে এখন গোটা বিশ্বে যে ধরনের অরাজনৈতিক কথাটা হচ্ছিল, যে কথাটা বলছিলাম যে এই মুহূর্তে আমাদের অবস্থা কিন্তু ভালো নেই না, একদম। আমরা প্রত্যেকেই ভাবছি ও তো ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আমার ভারতবর্ষের কি হবে। একদম একদম। কিন্তু অলরেডি আস্তে আস্তে আমি একটা আপডেট খবরের কাগজে তুমি যদি দেখো, প্রথম নিউজটাই হচ্ছে 60 টাকা করে গ্যাসের দাম বাড়লো 12 মার্চ থেকে। আমি তোমাকে ওটাই বলতে যাচ্ছিলাম। তো এই যে 60 রুপিস করে বাড়লো, আমরা ভাবো 60 টাকা তো বেড়েছে, কিন্তু একবার ভাবুন এই 60 টাকা কি আপনার মাইনেতে বেড়েছে বা আপনার রোজগারে বেড়েছে? তা নয়, তা কিন্তু নয়। এবার শুধু 60 টাকা তো ওখানে বাড়লে হবে না। ওখানে 60 টাকা বাড়লো, তুমি আলু কিনতে যাও, পেঁয়াজ কিনতে যাও, সবজি কিনতে যাও, সেখানে বাড়বে, চালে বাড়বে, তেলে বাড়বে, সবেতেই দাম বাড়বে। এইটা আমি কদিন ধরে সংসার করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করলাম যে দামে আগে 1 লিটার তেল নিতাম, এখন আমরা সেই দামটাই পেমেন্ট করছি। প্যাকেটে তেলের পরিমাণ কিন্তু 750 হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু হিসেবই করি না যে আমাদের খরচাটা কি পরিমাণে বাড়ছে। আমার তোমার কাছে ইনকামটা বাড়ছে না সেই তুলনায়। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে চৈত্রের নবরাত্রিতে নিজেকে কি করে আপনি ভালো রাখবেন, কতটা কাজে লাগাবেন, চৈত্রের নবরাত্রি কতটা গুরুত্বপূর্ণ, এটা যেমন আজকের বিষয়, ঠিক সেরকমই আরেকটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব। এই নবরাত্রিতে এই যে একটা জিওপলিটিক্যাল স্ট্রেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে কি নিজেকে ভালো রাখার কোনো উপায় আছে? এখন দিদি একমাত্র ওটাই উপায়। কারণ হচ্ছে যে দেখো, প্রথমত হচ্ছে যে আমরা যে পরিস্থিতিতে রয়েছি এই মুহূর্তে যদি হঠাৎ করে সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সামলানোটা খুব মুশকিল হবে। কারণ আমরা প্রত্যেকেই মেন্টালি প্রিপেয়ার। আমি লাস্ট ডে যখন প্রোগ্রাম করছিলাম আমি বলছিলাম যে আগামী মে বা জুন পর্যন্ত আমরা প্রচণ্ড স্ট্রেসের মধ্যে থাকবো অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে। এই মে জুন পর্যন্ত সময়টাতে কেউ যদি জবলেস হয়ে ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু এই যে এতটা দাম, আজকে শুধুমাত্র সেটা তুমি খুব বাস্তব কথা বলেছো, 60 টাকা গ্যাসের দাম বেড়েছে, আমরা এটাকে নেগলেক্ট করতেই পারি। কিন্তু যে 20 টাকা দিয়ে কেজি কিনছি আলু, সেই 20 টাকা কেজি যদি 80 টাকা হয়ে যায়, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি বেড়ে যায়, সেগুলোর জন্য আমরা তাহলে কিন্তু হিমশিম খাবো। তাহলে এখন প্রধান কাজ হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজের পরিবারকে ভালো রাখা। এবং নিজের পরিবারকে ভালো রাখতে গেলে যে জায়গাটা সব থেকে আগে দেখা দরকার, সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম। কোনো দিক থেকে যেন আমার ইনকামটা বন্ধ না হয়। আমি যে পরিস্থিতিতে রয়েছে, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারি, আমি প্রাইভেট এমপ্লয়ি হতে পারি, আমি ব্যবসায়ী হতে পারি, আমার ইনকামটা যেন এমনভাবে চলে যাতে আমি এই যে যুদ্ধের পরিস্থিতির মুখোমুখি হতে পারি এবং আমি আমার নিজেকে, সংসারকে বাঁচাতে পারি। তার জন্য কি দরকার? চৈত্রের নবরাত্রি। কেন আমি কথাটা বললাম? দেখুন, নবরাত্রি বছরে আমরা কিন্তু দুবার পাই এবং আরেকটি নবরাত্রি আমরা পাই, সেটা গুপ্ত নবরাত্রি আরো দুটো থাকে। তো যে নবরাত্রিগুলো আমরা প্রধান কাজ করি, সেই নবরাত্রির মধ্যে একটা শারদীয়ার সময়, আর একটা হচ্ছে এই সময়টা। এবং সব থেকে সর্বোপরি বিষয়টা হচ্ছে এই নবরাত্রি কিন্তু সব থেকে বেশি জাগ্রত
আমরা যদিও পালন করি ওই নবরাত্রি, কিন্তু জাগ্রত বেশি এই নবরাত্রি। এবং এই নবরাত্রির সময়টাতে ধরে কিন্তু এই 9টা দিন ধরে অনেকগুলো গ্রহের সংস্কার করা যায়। যেমন কোনো বাচ্চার বা কোনো সন্তানের ঠিক এই সময়টাতে অনেক বাবা মা স্বপ্ন দেখেছেন যে আমি আমার সন্তানকে উচ্চশিক্ষা আফটার 12-এর পর আমি বাইরে পড়াবো। সেটা রাজ্যের বাইরে হতে পারে, জেলার বাইরে হতে পারে, দেশের বাইরে হতে পারে। কিন্তু প্রত্যেকটা পরিস্থিতি যদি আমার নেগেটিভ থাকে, আমি যে জোনটায় পাঠাচ্ছি, আমি তো লাস্টবারেও বলছিলাম যে আমি যখন ইউক্রেনের সাথে যুদ্ধ হলো, আমি অনেক স্টুডেন্টকে দেখলাম তারা মেডিকেল পড়তে গিয়ে প্রায় শেষের সময়, মানে লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ার বাকি, তারা ছেড়ে দিয়ে চলে আসতে হলো এবং ফ্রেশভাবে তাদেরকে ইন্ডিয়াতে আবার শুরু করতে হলো। যে 4টে বছর নষ্ট গেল, এটা কে দেবে? আমার জীবন থেকে তো 4 বছর চলে গেল। ঠিক সেই রকমই এই 12টা দেওয়ার পর, 12টা যাদের হয়ে গেছে তারা কিন্তু এই সময় সচেতন হতে হবে। কারণ আপনার সন্তানের প্রথম দরকার প্রেডিকশান, দেখতে হবে ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে, সাবজেক্ট কোন দিকে যাচ্ছে, আদৌ তার প্রফেশনাল কোর্স রয়েছে না তার জেনারেল লাইন রয়েছে, এটা জানতে হবে। এবং জেনে নিয়ে যদি গ্রহের কোনো রকম সংস্কার করতে হয় তাহলে এই সময় সংস্কার করুন, কারণ এইটা একটা মোক্ষম টাইম। এখানে হচ্ছে দেবী, মানে শক্তি, দেবীর যে শক্তি তার আরাধনা করা হয়, তার মানে অশুভ শক্তির বিনাশ ঘটানো হচ্ছে। তাহলে আপনার গ্রহচাটের মধ্যে যে অশুভ শক্তি রয়েছে, অশুভ গ্রহের অবস্থান রয়েছে, সেগুলোর বিনাশ ঘটানোর জন্য এই সময়টা ভীষণ প্রয়োজন, ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমি একটু আর জানিয়ে দেবো। তারপরে একটা প্রশ্ন তোমাকে করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে একটা প্রশ্নটা করে নিয়ে আমি তোমার জানাবো যে তোমার চেম্বার, সেটা হচ্ছে তুমি সদ্য নাসিক ঘুরে এলে, একদম ত্রয়ম্বকেশ্বরে ঘুরে এলে। আমি বলছিলাম যে তুমি যাওয়ার আগে যে শিবরাত্রির পরেই তুমি যাচ্ছ, কত ভাগ্যবান তুমি, এবং তোমাকে যারা কাজ দিয়েছেন তারা আরো বেশি ভাগ্যবান। তো কি রকম হলো ব্যাপারটা, কি হলো? খুব কুইক একটা রেজাল্ট তোমাকে আমি জানাবো, আগে তুমি এটা বলে নাও। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, নবরাত্রির আগে যারা দেখাতে চাইছেন, জানতে চাইছেন নিজের জীবন সম্পর্কে এবং গড়ে নিতে চাইছেন নিজের ভাগ্য, তারা আগামীকাল পেয়ে যাচ্ছেন রামপুরহাট। 8 তারিখ 8ই মার্চ রামপুরহাট, 9ই মার্চ বালুরঘাট, 11ই মার্চ বাঁকুড়া, 12ই মার্চ আসানসোল, 13ই মার্চ সিউড়ি, 14ই মার্চ হাজরা, 15ই মার্চ বর্ধমান, 16ই মার্চ বোলপুর, 17ই মার্চ অন্ডাল, 18ই মার্চ হাওড়া, 19শে মার্চ ব্যারাকপুর, 23শে মার্চ আলিপুরদুয়ার, 24শে মার্চ কোচবিহার, 25শে মার্চ শিলিগুড়ি, 8ই এই অবধি আপনারা কিন্তু নবরাত্রির কাজ দিতেই পাচ্ছেন। এবং পরবর্তী 8ই এপ্রিল দুর্গাপুর, 12ই এপ্রিল আগরতলাতে আপনারা পেয়ে যাচ্ছেন। আর যোগাযোগ করুন 9932337820, 9851815653 এবং 8900394947 এবং 8798356920। প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। যেখানে যেখানে চেম্বার নেই সেখানকার মানুষেরা অনলাইনেও যোগাযোগ করতে পারেন, সেটা দেশের মধ্যে বা দেশের বাইরে যে কোনো জায়গায়। আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবারে বলো রেজাল্ট। একদম, রেজাল্ট হচ্ছে খুব কুইক। মানে আমাদের এখানে কি হয়, এখানে যখন আমরা পুজো করি, আমি তোমার আগের দিনই বলছিলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টি শক্তির কিন্তু এখানে জ্যোতি রয়েছে। এবং সেই জন্য ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে সমস্ত জ্যোতির্লিঙ্গের মধ্যে এক অন্যতম। তো সেখান থেকে দাঁড়িয়ে একটি আমার খুব ক্লোজ ক্লায়েন্ট, তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং আমি তাকে তার বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছিল এবং তাকে আমি বলেছিলাম যেটা তোমার কাছে নেগেটিভ সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, কেটে যাবে এবং পজিটিভ তোমার দৌড়ে আসবে। তো ছেলেটির হঠাৎ করে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, সামনে এঙ্গেজমেন্ট ছিল, সেই ছেলেটি গেল আমার সাথে, গিয়ে পুজো টুজো করলো, করে আসার পর তার পুজো করার পর একটা রেস্ট্রিকশন মেনটেন করতে হয় 46 ডেজ। তো সেই পিরিয়ডটাই চলছে এখন, কারণ আমি তো রিসেন্টলি লাস্ট উইক ঘুরে এলাম। তো সেই ছেলেটি গতকাল রাত্রে আমায় ফোন করে বলল, হঠাৎ করে তারা জানতে পারলো যে মেয়েটির বাড়ি ভীষণ ডমিনেটিং এবং মেয়েটির বাড়ি ভীষণ অর্থবান এবং এখন থেকেই সে সমানে যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো ব্যবহার করছে ছেলেটির সাথে, ছেলের বাবা মার সাথে, পুরো ডমিনেটিং একটা ওয়ার্ড। যেখান থেকে দাঁড়িয়ে এখনই এই অবস্থা, বিয়ের পর তো আরও কঠিন অবস্থা হবে। এবং ছেলেটি আমাকে বলে, দাদা আমি কী করবো তুমি বলো। আমি বললাম তোমার কী মনে হচ্ছে? বলছে আমার এটা এখনও ঠিক না। বললাম এটা তুমি বলছো না, এটা ইন্ডিকেট করছে পুজো। কারণ হচ্ছে যে আমি তোমাকে বলেছিলাম যেটা নেগেটিভ সেটা কেটে যাবে। তুমি এতদিন ধরে একটা রিলেশন বহন করছো, এটা মানে নেগোশিয়েট ম্যারেজ হচ্ছিল, বহন করছো 3-4 মাস ধরে, মেয়েটির সাথে কথা বলছো, তুমি কিন্তু বোঝোনি। ঠিক পুজোটার পর কি করে তুমি বুঝলে? ঠাকুর তোমায় ইন্ডিকেশন দিল। জাস্ট এই ধরনের আমি কিছু কিছু কাজ, অদ্ভুত কিছু কাজ আমি এর আগেও পেয়েছি, বলবো আমি, সেগুলো তোমাকে একটা একটা করে উদাহরণ দেবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি তো একটা বিয়ে নিয়ে বললাম, কিন্তু চাকরি, ব্যবসা, সব কিছুর গ্রহের সংস্কার করানো যেতে পারে এই সময়টা। এবং সব থেকে বড় ব্যাপার, ধরো যারা ব্যবসা করছে দীর্ঘদিন ধরে, হয়তো পৈতৃক ব্যবসা করছে, কিন্তু তার বাবা, তার ঠাকুরদা যখন ব্যবসা করছিলেন, ব্যবসাটা ভীষণ ভালো ফলন্ত ব্যবসা ছিল, কিন্তু সেই ব্যবসাটা যখন সেই ব্যক্তিটি নিজে ধরলেন, ব্যবসাটা আস্তে আস্তে ডাউন যাচ্ছে, পুঁজি ডুবে যাচ্ছে
এবং সেটার জন্য দায়ী কিন্তু কি হচ্ছে আপনার গ্রহচাট। কারণ আপনার গ্রহচাটে দেখাচ্ছে যে আপনার লিকুইড বিজনেস হবে, আর আপনার পৈতৃক ব্যবসাটা একটা সলিড আইটেমের ব্যবসা। তো সুতরাং আপনি যখনই লিকুইড ব্যবসার জাতক, আপনি গিয়ে সলিড ব্যবসায় গিয়ে বসলেন, আপনার ব্যবসা তো জলের মতন চলে যাবে। তো ঠিক সেই রকমই প্রথমত যে কোনো ব্যবসা, সেটা পৈতৃক ব্যবসা হোক বা নিজের ব্যবসা হোক, জানার জন্য প্রথম দরকার হচ্ছে প্রেডিকশন। আমি বারবার কিন্তু প্রতিকারের কথাটা মাথায় আনতে বারণ করব। আমি প্রথম মাথায় আনতে বলবো আপনারা প্রেডিকশনটা করান। প্রেডিকশনটা না করালে আপনি জানবেন না আপনার কি রোগ হয়েছে, এবং আপনি ভুলভাল ওষুধ খেলে কিন্তু সেই রোগ ক্যান্সারে আকার দেয়। মেবি হয়তো প্রতিকার ছাড়াও অনেক কাজ হয়ে যেতে পারে। হয়তো কিছু কিছু সংশোধন তুমি করে দিলে, সেটা বাস্তুর সংশোধন হতে পারে, নিজেকে কিছু সংশোধন করতে হবে, কিছু কালার এফেক্ট কাজ করে মানুষের জীবনে। সবসময় যে প্রতিকার কথা বলবে এরকম ব্যাপার না, প্রতিকার তো কথা বলবে, কিন্তু আপনার কতটা প্রয়োজন হয়, আমি সবসময় প্রতিকার প্রয়োজন না হলে দিই না। আর আমি এটাই বলতে চাইছিলাম যে প্রতিকার আপনার কতটা প্রয়োজন। কারোর ক্ষেত্রে অনেকটা প্রতিকার প্রয়োজন, কারোর ক্ষেত্রে হয়তো একটু প্রতিকার প্রয়োজন। এখানেই হচ্ছে প্রপার কনসালটেন্সি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেহালা ঠাকুরপুকুর থেকে বলছি, রমা চ্যাটার্জি। লগ্না? রমা কার সম্পর্কে জানবেন রমা? আমি আমার ছেলের সম্পর্কে একটু কথা বলবো। দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, আমি একদম মানে প্রত্যেকটা এপিসোড যে দেখি এমন নয়, আমি সময় পেলেই দেখি। না মানে সন্দীপের অনুষ্ঠান আপনার কেমন লাগে, এটাই হচ্ছে আমার মূল প্রশ্ন। খুবই ভালো লাগে, এবং কনফিডেন্সিয়াল কথাবার্তাগুলো বেশ মানে ভালো লাগে। আমি একটু দাদার সাথে দেখা করার জন্য একটু আগে কথা বলে নিয়ে তারপর যদি যেতাম ভালো হতো। আপনি বেহালা থেকে কিন্তু হাজরাতেই চেম্বার পাবেন। একদম। এবং হাজরাতে আগামী 14 তারিখে চেম্বার রয়েছে। বলুন ডেট অফ বার্থ। ছেলের নাম দরকার না তোমার? নামটা বলুন। নাম সায়নদীপ চ্যাটার্জি। সায়নদীপের ডেট অফ বার্থ 10/6/1995। 10/6/1995। সময় 10:51 সকালবেলা। সকাল 10:51। হ্যাঁ হ্যাঁ। 51। জন্মস্থান? হ্যাঁ। আর জন্মস্থান কি কলকাতা? কলকাতা, হ্যাঁ। পিজি হসপিটালে হয়েছে। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। শনিবার ছিল জন্মবার, তাই তো? শনিবার, হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, দেবগণ, জানা ছিল? হ্যাঁ, এটা একটু জানতাম আমি। বেশ, বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, বুধ বক্রী অবস্থায় রয়েছে। সব থেকে বড় ব্যাপার একটা জিনিস বলি, আপনি যখন বললেন আপনার আমাকে খুব ভালো লাগে, কনফিডেন্টলি উত্তরগুলো পেয়ে আপনি নিজের মধ্যে কনফিডেন্স পান, সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো আপনি যে কোনো সময় কিন্তু এখন আমরা হাতের মুঠোয় ইউটিউবের মাধ্যমে। সিটিভিএন ইউটিউবে রয়েছে, আপনি ইউটিউবে যাবেন, সিটিভিএন চ্যানেলটাকে আপনি ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং তার মাধ্যমে আপনি আমাদের যে কোনো প্রোগ্রাম দেখতে পাবেন, আমার প্রোগ্রামও দেখতে পারবেন যে কোনো সময়। মানে আপনি আজকের এই এপিসোডটাও কিন্তু রেখে দিয়ে, মানে আপনার মোবাইলে গিয়ে আপনি পরবর্তী সময় দেখে নেবেন যে সায়নদীপের জন্য কি কথা বললেন সন্দীপ, সেটাও আপনি পরবর্তী সময় দেখে নিতে পারেন। জাস্ট আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটা। ঠিক আছে, তুমি বলো। আচ্ছা, এবারে দেখি ওর চার্ট যেটা বলছে সেটা হচ্ছে ওর চার্টের মধ্যে চন্দ্র এবং রাহু একত্রে রয়েছে একটা গ্রহণ দোষ হয়ে, রবি এবং শুক্র দাহ্য যোগ সৃষ্টি করেছে, এবং লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ। আপনার ছেলের এই মাঙ্গলিকটা খুব পজিটিভ মাঙ্গলিক, এটাতে উচ্চ শিক্ষার একটা জায়গা দেখাচ্ছে, এবং জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর ক্যারিয়ারের দিক থেকে ভালো, নর্থের দিকটা ভালো। এই চারটা বিশেষ করে ম্যানেজমেন্ট বা কম্পিউটার বা অ্যাকাউন্টেন্সি অথবা অ্যাকাউন্টস রিলেটেড, মানে যেটাকে আমরা কমার্স রিলেটেড সাবজেক্ট বলি, সে ধরনের, বা সেটা বিসিএও করতে পারে, সেটাও বিবিএও করতে পারে, সেটাও ওর জন্য খুব ভালো। তবে হায়ার স্টাডি করতে হবে, জন্মস্থান থেকে দূরে যেতে হবে। নবম স্থানে কেতুটা ওর ক্ষেত্রে খারাপ, যেটা কি করছে ওর চাকরি বাকরি স্থায়িত্ব পেতে, চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। বিয়ে একটু দেরি করে দেবেন, লেট ম্যারেজ করলে ভালো, মাঙ্গলিকটা কাটিয়ে বিয়ে দেওয়াটা বেটার। শুনবো এবারে। হ্যাঁ, আপনার ছেলের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলুন আগে। আমার ছেলে অ্যাকাউন্টেন্সি নিয়ে এমকম করেছে। অ্যাকাউন্টস নিয়ে এমকম করেছে, মানে হায়ার স্টাডি করেছে। বাহ, খুব ভালো। পরবর্তী হ্যাঁ, এখন কি করছে ছেলে? ও একটা প্রাইভেট ব্যাংকে আছে। প্রাইভেট ব্যাংকে আছে? কোথায় আছে? কলকাতাতেই? কলকাতাতেই আছে। কলকাতার বাইরে যাওয়ার ইচ্ছে নেই ওর? ওরা যেতে চায় না। একবার ট্রান্সফার করেছিল হলদিয়ায়, ওখানে তো
ও আসলে আমার হাজবেন্ডের একবার স্ট্রোক হয়েছে, আর আমার তো একটাই ছেলে, ওই জন্য ওখানে আবার অফিসিয়ালি সব পেপার জমা করে এখানেই আবার ট্রান্সফার করে নিয়েছে। তো ও যদি এবারে ধরুন দিল্লি থেকে একটা ভালো অফার পেল, এখন এখন আমি খুব পার্সোনাল একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, আপনার ছেলের এখন স্যালারি কত? স্যালারি মোটামুটি 38 এরকম। এটা ইন হ্যান্ড, মানে হাতে পায়? হ্যাঁ। ঠিক সেই রকমই ধরুন আপনার ছেলে চেষ্টা করলো, বড় একটা অফার পেলো যেখানে ও 80 থেকে 90 হাজার টাকা পাবে প্রতি মাসে হাতে, সেটা হচ্ছে দিল্লি থেকে। এবং এই অফারটা পেলে ও কি যাবে কি যাবে না, বা আপনি ছাড়বেন কি ছাড়বেন না? এখন সেটা তো পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। ইকোনমিক্যালি আমাদের কন্ডিশনটা তেমন ভালো নয়। তাহলে আপনাকে একটা জিনিস বলি, আমাদেরকে কিন্তু এই জীবন যুদ্ধে আমরা যেদিন জন্মেছি সেদিন থেকে নিয়ে আমাদের এই জীবন যুদ্ধটা করতে হবে মরা পর্যন্ত। তো আপনার হাজবেন্ডের শরীর খারাপ, আপনি একটু স্টেবল রয়েছেন, ছেলের কেরিয়ারের ক্ষেত্রে এই জায়গাগুলো বাধা দেবেন না। আমি বলবো ওর জন্মস্থানের সারাউন্ডিংসে থাকলে ও কুয়োর ব্যাং হয়ে যাবে। ও একেবারেই কিন্তু মানে যে ধরনের ওর ক্যারিয়ারের উন্নতি রয়েছে, ফ্লারিশ রয়েছে, সেটা কিন্তু ও পাবে না। তাহলে এখন ও অবিবাহিত, বিয়ে হয়নি নিশ্চয়ই? না, অবিবাহিত, এখন ওর ওপর ডিপেন্ডেবল বাবা মা, 38,000 টাকায় কিন্তু চলে যাচ্ছে সংসারটা, জমছে না কিছু, জমছে না না কিছু, চলছে মানে কিন্তু কঠিন ভাবে চলছে। কঠিন ভাবে কেন চলছে, বলছি কারণ কঠিনভাবে স্ট্রোকের চলছে? পেশেন্টের তার ওষুধই তো অনেক টাকা, প্রচুর টাকা মেডিসিনে একদমই লাগে, তাই। বাড়িতে একটা এস্টাবলিশমেন্ট কস্ট আছে, নিজের একটু ভালো থাকা আছে, একদম, এই একদম। টাকাটা এটা এনাফ কিন্তু নয়। ওর ক্ষেত্রে হ্যাঁ একদমই এনাফ নয়। এবার আপনাদের যখন অর্থনৈতিক উন্নতিটাকে করতে হবে, অর্থের জায়গাটাকে বাড়াতে হবে, ওকেও মুভ করতে হবে জন্মস্থান থেকে দূরে। এখন কিন্তু দিল্লি, মুম্বাই, চেন্নাই এগুলো আমাদের কাছ থেকে দূর নয়। অনেক অনেক ছেলে মেয়েরা এরকম দূরে থেকে দীর্ঘদিন ধরে কাজ করছে, হায়দ্রাবাদে কাজ করছে, পুনেতে কাজ করছে, দেশের বাইরে তো যাচ্ছেই, বাট আমি এখনই এই মুহূর্তে দেশের বাইরে যেতে ওকে বারণ করব। রাজ্যের বাইরে একটু মুভ করুক, নর্থের দিকটা মুভ করুক, খুব উন্নতি হবে কিন্তু, কারণ ও একদম ঠিকঠাক পথে হেঁটেছে। চেষ্টা করতে বলুন। আর বিয়ে নিয়েও নিশ্চয়ই আপনার প্রশ্ন আছে যে হ্যাঁ, বিবাহিত আমি জীবন। বিয়েটা নিয়েই মেন বলছি যে ওর কি দেখে শুনে বিয়ে হবে? মানে কি ওর কি কোনো প্রেম ট্রেম রয়েছে নাকি? একজনের সঙ্গে মেলামেশা করছেন, এটা ভালো কিনা বুঝতে পারছি না। এখন বিয়ে নিয়ে কি আমরা এগোতে পারি? হ্যাঁ, বিয়ে নিয়ে এগোতে পারেন, বিয়ের একটা যোগ চলছে ওরও, কিন্তু ওর খুব চেনাশোনা সার্কেল থেকে বা নিজের পছন্দেই বিয়ে হতে পারে। মেয়েটি বিবাহিত লাইফ নিয়ে একটু সমস্যা, বিয়ে নিয়ে কোনো সমস্যা নয়, ম্যারিড লাইফ ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে। এই বছর নভেম্বরের পর থেকে প্রবল বিয়ের যোগ, যেটা জানুয়ারি 2030 পর্যন্ত থাকবে। ঠিক আছে? জানুয়ারি 2030। আচ্ছা, ধন্যবাদ। সঙ্গে বলছি আর কোনো প্রশ্ন আপনার? সঙ্গে থাকুন, মানে অনেকগুলোই প্রশ্ন করেছেন। হ্যাঁ। আমি বলবো আপনি হাজরাতে একবার যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা যোগাযোগ করুন। আপনি যেটা জানতে চাইছিলেন, আরও হয়তো কিছু প্রশ্ন ছিল, বা হয়তো আপনার ছেলের কিছু রেকটিফিকেশন আপনার ছেলের জীবনটাকে পরিবর্তন করে দেবে। কেরিয়ারটা ভীষণ সিদ্ধান্তটাও গুরুত্বপূর্ণ। খুব দরকার। একদম। মানে এখানে আমরা জানি, আমি একটা খুব উদাহরণ দিই, শনির 7.5 চলছিল একটি ছেলে, আমি এই উদাহরণটা অনেকবার দিয়েছি, আমি আরেকবার রিপিট করছি, কারণ আমরা জানি যে একটা ফোন হাজারো ফোনের উদাহরণ। কেউ আছেন কি? একটা ফোন আছে, নিয়ে নাও তাহলে, তারপর বলছি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি হাওড়া আন্দুল থেকে বলছি। আন্দুল। আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই আসলে। আপনার মেয়ের নাম? স্বর্ণালী দত্ত। স্বর্ণালী দত্ত। আপনি নিয়মিত দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত দেখি, তাই আর কি ওর কেরিয়ারের বিষয় জানার জন্য আর কি। বেশ বেশ। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ মেয়ের? 23শে নভেম্বর 2001। 30শে নভেম্বর 2001। সময়টা বলবেন? ভোর 4:50। 23rd নভেম্বর। হচ্ছে 23শে নভেম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি 30 শুনি। আমিও 30 শুনেছি। 4:50 সকালবেলা। কোথায় হয়েছে? হাওড়া? না না, জন্ম হয়েছে বর্ধমানে। বর্ধমান। আচ্ছা, একটা কথা বলুন, এটা আপনি ডেটটাকে আপডেট করে বললেন তো? ডেটটা হচ্ছে 23rd নভেম্বর। না, মানে ওটা 12টার পর 22 তারিখ পেরিয়ে 23 তারিখ সকালবেলায় হচ্ছে, তাই তো? শুক্রবার হচ্ছে, পরের দিনটা শুক্রবার, সকালবেলাটা শুক্রবার ছিল। শুক্রবার। তুলা লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার মেয়ের জানা ছিল? না না না, জানা ছিল না। বৃহস্পতি শনি বক্রী অবস্থায় রয়েছে,
বৃহস্পতি রাহুযুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করেছে, তৃতীয় স্থানে কেতু বসে রয়েছে, ওর একটা মাঙ্গলিক দোষ রয়েছে, এবং শনি 7.5 একদম লাস্ট ফেজ চলছে। এই যে জিনিসগুলো বললাম আমি, এগুলো কোন কোন জায়গায় ওর প্রভাব ফেলবে আমি আপনাকে বলি। এই চারটা একটা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করবে, এবং সেটা হচ্ছে যদি মেডিকেল ওরিয়েন্টেড কোনো লাইন নিয়েও পড়াশোনা করে, সেই লাইনের ওপরে ওর কিন্তু উচ্চশিক্ষার যোগ রয়েছে। বাট উচ্চশিক্ষা মানেই আমরা জানি যে মাস্টার্স করবে, মাস্টার্স করার পর কেউ পিএইচডি করে, রিসার্চ করে, কিন্তু রিসার্চ করে অনেকে টিচিং প্রফেশনে যায়। ওর কিন্তু লাইনটা টিচিং প্রফেশন নয়, ওকে কোনো রকম ল্যাব টেকনিক্যাল অথবা ক্লিনিক্যাল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ওর বিয়ের জায়গাটা ভীষণভাবে খারাপ। ম্যারিড লাইফ, বিবাহিত জীবন দুটোই কিন্তু ডিস্টার্ব রয়েছে। বর্তমান সময় কেরিয়ার জায়গায় সমস্যা চলছে, আগামী জুন মাসের পর খুব ভালো একটা সময় আসতে চলেছে। শুনবো। হ্যাঁ, ও মাস্টার্স করেছে Subject? ফিলোসফিতে যাদবপুর ইউনিভার্সিটি। ফিলসফি নিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ বেশ, ফিলসফি নিয়ে করেছে, হ্যাঁ ফিলোসফি নিয়ে করেছে। বেশ। এখন কি করছে? এখন ও চাকরির প্রিপারেশন নিচ্ছে, মানে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে। হ্যাঁ। আচ্ছা, ও ফিলোসফিটা নিল কেন? ওর পছন্দের সাবজেক্ট ছিল না আপনারা কেউ সাজেস্ট করেছিলেন ওকে? না, ও নিজে থেকেই নিয়েছে আসলে। ও কি আর্টসের স্টুডেন্ট? হ্যাঁ, আর্টসের স্টুডেন্ট। ওর এমনি গ্র্যাজুয়েশন সাবজেক্ট কি ছিল? গ্র্যাজুয়েশনেও ফিলোসফি ছিল। আর মানে 12 এর সাবজেক্ট বলুন, মনে আছে কি? 12 এর সাবজেক্ট সংস্কৃত ছিল, ফিলোসফি ছিল। দেখুন, একটা জিনিস বলি আমি, খুব ভালো বললেন আপনি আমাকে। আমি লাস্ট ফোনটা নিলাম দিদি, ওখানে দেখো ওর যে সাবজেক্টটা বললাম যে অ্যাকাউন্টস নিয়ে হায়ার স্টাডি করার যোগ রয়েছে অথবা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো সাবজেক্টে। ছেলেটি মাস্টার্স করেছে, এমকম করেছে অ্যাকাউন্টেন্সির ওপরে। এই মেয়েটির সাবজেক্ট চুজ করাটাই প্রথম থেকে ভুল হয়েছে। এবং প্রথমত আর্টস নিয়ে তাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওর যে সাবজেক্টটাও চুজ করেছে, যেখানে যা সাবজেক্ট, যেমন আপনি সংস্কৃত বললেন ডেট সাবজেক্ট, ফিলসফি বললেন যে ফিলসফি নিয়ে পড়ার পর ওর ক্ষেত্রে কিন্তু সেই রিলেটেড কোনো ক্যারিয়ার নেই। এখন আপনি স্কুল অবধি নেই, না, সেই 11-12 আছে কোন স্কুলের ক্ষেত্রে, একদম। আর কলেজে গিয়ে এবার একদম চাকরির জায়গাটা, এবং ওর টিচিং প্রফেশনও নেই, আমি প্রথমেই বললাম। ফলে কি হচ্ছে, ওর পুরো জায়গাটা কিন্তু এখন গিয়ে একদম মানে সেই খিচুড়ি হয়ে গেছে। এবার যদি ওর সরকারি চাকরির সরকারি চাকরির জায়গাটা সেই জুনের পর বললাম, প্লেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তো করতে একদম মাস্টার্স করার প্রয়োজনই ছিল না। এখন যে সময়টা ওর চলছে, এবছরের জুলাই থেকে নিয়ে টানা মার্চ 2030, এই যে সময়টা বললাম, এই সময়টার মধ্যে ওর একটা প্রবল যোগ রয়েছে যেখানে ও চাকরি পেতে পারে। তবে আমি বলবো একেবারে পিওরলি গভর্নমেন্ট সার্ভিসের জন্য নয়, ওকে বলুন ওই দেখবেন 6 মাসের বা 1 বছরের কিছু কোর্স থাকে যেই রিলেটেড ও প্রাইভেট সেক্টরে চাকরির জন্য ঢুকতে পারে। কারণ ফিলসফি নিয়ে তো প্রাইভেট সেক্টর হবে না, এখন স্কিল ওয়ার্ক দরকার। একটা স্কিল কোনো রকম ওকে এডুকেশন ওকে তৈরি করতে বলুন, নিজের একটা স্কিল তৈরি করতে বলুন, সেটা কম্পিউটারের ওপরেও হতে পারে। যদি আইটিতে ঢুকতে চায় তাহলে যে কোনো কম্পিউটার রিলেটেড কোর্সগুলো করে নিক, এআই নিয়ে কোনো কোর্স করতে পারে, একদম এই ধরনের কোনো কোর্স যেগুলো ডিপ্লোমা কোর্স হয় 6 মাস 1 বছরের, সে ধরনের কোনো কোর্স করুক, করার পর ওকে চাকরির জন্য চেষ্টা করতে বলুন। এই চারটাতে আমি খুব ভালো গভর্নমেন্ট সার্ভিস বা স্থায়ী চাকরি পাচ্ছি না। ধন্যবাদ, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। মানে দেখুন, দুটো ফোন আজকে আমরা নিয়েছি, দুটো ফোন কিন্তু দুটো অ্যাঙ্গেলে গেল। একটা ফোন সঠিক সাবজেক্ট নিয়েছে, সঠিক পড়াশোনা করেছে, ভুল সিদ্ধান্ত কি নিচ্ছে বাইরে যাচ্ছে না, বাট সেকেন্ড ফোনটা কি হলো, প্রথমেই তার ডিসিশনটা ভুল হয়ে গেল। মানে এই মেয়েটির ক্ষেত্রে যদি বাবা মা অনেক আগে আসতেন মাধ্যমিকের পরে, তাহলে হয়তো তুমি ওয়ে আউটটা অন্যরকম করে দিতে। একদমই তাই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখো আর্টস নিল, আর্টস নেওয়াটাও তো বড় ব্যাপার না, আর্টস নিতেই পারে, যে কোনো সন্তান নিতে পারে, কিন্তু সাবজেক্ট চুজটাই হচ্ছে মেন। কারণ আমাদের যদি ভুলভাল সাবজেক্ট, আমরা অনেক সময় না 11-12 কি চেষ্টা করে অনেক ছেলেমেয়েরা যে স্কোরিং সাবজেক্টগুলো নেব, তাতে আমার 12-এর রেজাল্টটা উঠবে। স্কোরিং সাবজেক্টের চক্করে পড়ে গিয়ে দেখা গেল যে এমন একটা সাবজেক্ট চুজ করলো যেটা গিয়ে কিন্তু 12-এর পর কোনো কাজে লাগলো না। তার জন্যই কিন্তু অনেক বাচ্চারা হয় যে মাধ্যমিকে একটা হিউজ পরিমাণের রেজাল্ট করার পর তারা কনফিডেন্টলি সায়েন্স নিয়ে নিল, এবং 11-12 সায়েন্সে গিয়ে ম্যাথে গিয়ে তারা এতটাই ভ্যাবাচাকা খেয়ে গেল যে 12-এ গিয়ে তারা সেকেন্ড ডিভিশনও নিতে পারছে না, এবং তখন গিয়ে তারা আবার আর্টসের ইংলিশের ওপর অনার্স করছে। তার মানে কি হলো, একদম মাধ্যমিকে একটা স্টার মার্ক, 12-এ গিয়ে সেকেন্ড ডিভিশন, এবং তারপরে গিয়ে ইংলিশ অনার্স। এইভাবে
ক্যারিয়ারটাকে তৈরি না করে একাডেমিক ক্যারিয়ার যদি চান, তাহলে একাডেমিকের সঠিক সময়ে এসে প্রেডিকশনটা করান, যেটা হচ্ছে 8-9 8-9-এ প্রেডিকশনটা করালে একদম পিন পয়েন্ট প্রেডিকশন হয়। এবং যদি কোনো প্রতিকার প্রয়োজন হয়, আমার হাতে অনেকটা সময় থাকে তাকে প্রতিকার দিয়ে চেঞ্জ করার। আজকের হাতে সময় নেই, বিদায় নেবার পালা, কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যারা অনুষ্ঠান দেখছেন, নিজেদের জীবনটাকে গড়ে তুলুন, নিজেদের সন্তানের ভবিষ্যৎটাকে গড়ে তুলুন। তো অবশ্যই যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার যাচ্ছে 9932337820, 9851815653, 8900394947 এবং পাশাপাশি 8798356920। আগামীকাল রামপুরহাটে পাচ্ছেন, 9 তারিখে পাচ্ছেন বালুরঘাট, 11 তারিখ বাঁকুড়া, 12 তারিখ আসানসোল, 13 তারিখ সিউড়ি, 14 তারিখ হাজরায় চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।